আপনারা জানেন বিএনপির প্রতি আমার একটা প্রচন্ড দুর্বলতা রয়েছে। আমি মনে করি বিএনপি ছাড়া আর কেউ আপাতত বাংলাদেশকে বাঁচাতে পারবে না। উপরে আল্লাহ, নিচে বিএনপি, এটা আমি বিশ্বাস করি। তার মানে কিন্তু এই না যে আমি নির্মম ও অপ্রিয় সত্য কথাগুলো এড়িয়ে যাব এবং জনপ্রিয় মিথ্যা কথাগুলো বলবো। যেমন আমার নির্মম ও অপ্রিয় সত্য ভাষণ বিএনপির অনেকেরই ভালো লাগে না, লাগে নাই আগেও। খালেদা জিয়ার সরকারেরও সমালোচনা করেছি। খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক এনে তার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমি বিএনপির ঢাকা কেন্দ্রিক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচন্ড সমালোচনা করেছিলাম। এবং আমি অগাস্টের শেষ দিকে যখন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করলাম, তাকে আমি বলেছিলাম যে আমি তো আপনাদের অনেক নিন্দা করি, অনেক সমালোচনা করি। উনি আমাকে বলেছিলেন, সেটা আমরা জানি, তবে আপনি সত্য সত্য কথা বলেন, আপনি জাতীয়তাবাদী, আপনি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, সেই জন্যই আপনাকে আমরা পছন্দ করি। কথাটা আমার ভালো লেগেছে, স্বাভাবিক কারণেই ভালো লেগেছে যে আমি যেটা সত্য মনে করি সেটাই বলি। আমি কেন মনে করছি আপাতত বিএনপি ছাড়া বাংলাদেশের জন্য কোনো বিকল্প নেই। সভাপতি প্রশ্ন উঠবে যে আর বড় দল কোনটা রয়েছে, ওদের হঠাৎ করে আবার দেখা যাচ্ছে যে এনসিপি দ্বিতীয় বৃহত্তম দল হবে বলে সবাই আশা করেছিল, এখন মনে হচ্ছে জামাতে ইসলামী এনসিপি কে ছাড়িয়ে গেছে এবং তাদের প্রোপাগান্ডা মেশিনারি এত শক্তিশালী, তারা বলছে বিএনপি কে এবার আমরা হারিয়ে দেব। এটা একটা উদ্ভট কথা, এটা সম্ভবপর নয়। ঢাকার একটা নামকরা পত্রিকা, বাংলার নামকরা পত্রিকার একজন সম্পাদক মহোদয়, তাকে খুব পছন্দ করি, হাসিনা তাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তিনি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি দেশে ফিরে এসছেন, তার উপরে আমি অনুষ্ঠান করেছি, তাকে সূর্য সন্তান বলে আমি সম্বোধন করেছি। আমার খুব প্রিয় ব্যক্তি, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, মাহমুদুর রহমান সাহেব। আমি ইস্তাম্বুলে দুবার ওনার আতিথেয়তা গ্রহণ করেছি এবং আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তবে সবকিছু তো আমি দল কানা নই। মাহমুদুর রহমান সাহেব যখন আমার অনুষ্ঠান যদি দেখেন, তিনিও বুঝবেন যে আমি সত্যের খাতিরে কিছু অপ্রিয় সত্য কথা বলে ফেলেছি। আশা করি উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন উনার নেতৃত্বে যে একটা সর্বদলীয় সভা হলো ঢাকাতে, সর্বদলীয় সভা হলো এবং উনি সভাপতিত্ব করবেন এবং তার কাছে সবাই শপথ গ্রহণ করবে, সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। এতে আবার মাহমুদুর রহমান সাহেব এবং সবাই নিন্দা করেছে বিএনপি কেন গেল না, যেন এটা যার যাওয়া তাদের জন্য একটা আবশ্যিক ব্যাপার ছিল, কর্তব্য ছিল। তারা গিয়ে ওখানে জামাত ইসলামী, এনসিপি এবং সবার সঙ্গে মিলে একটা সর্বদলীয় কনফারেন্সে যাবেন। কিন্তু প্রথমেই তো প্রশ্ন ওঠে যে এটা তো সর্বদলীয় নয়, কেননা মাহমুদুর রহমান সাহেব তিনি কোনো দল এখনো গঠন করেননি। তিনি, আমরা জানি, জামাত ইসলামীর একজন সমর্থক। আমি বলবো অনেকটা অন্ধভাবে তিনি জামাত ইসলামীকে সমর্থন করেন। উনি আমার ছোট ভাইয়ের মতো, তাই বলছি যে আপনি জামাতের কথা এবং কার্যকলাপের ভেতরে পার্থক্য নির্ণয় না করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু দেশের জন্য ভালো না। যাই হোক, এটা ওনার ব্যাপার, উনি ম্যাচিওর, শিক্ষিত, ভদ্রলোক, মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি। এ ধরনের ব্যক্তির খুব দরকার বাংলাদেশে। কিন্তু আমি যেটা বলছি নির্মম বাস্তবতা, রাজনৈতিক কৌশল এবং ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখার আমি চেষ্টা করি। সর্বদলীয় প্রতিবাদ সভা, নামটা শুনতে যত সুন্দর, ভেতরের রাজনীতি ঠিক ততটা সুন্দর নয়। আজ যারা চিৎকার করে বলছে বিএনপি যায়নি কেন, তাদের আমি একটাই প্রশ্ন করতে চাই, আপনারা রাজনীতি বোঝেন নাকি কেবল ব্যবহৃত হতে ভালোবাসেন? নেতারা ব্যবহার করবে, আপনারা ব্যবহৃত হয়ে স্লোগান দেবেন, পরে দেখবে যে নেতারা যেটা বলল সেটা মিথ্যা কথা বলেছে, কার্যকর কোনো কথা তারা বলেনি। সুতরাং ওই দিকটা চিন্তা করবেন। আমি দর্শকদের আমি বলছি, বিশেষ করে যাদের বয়স 40-এর নিচে, যারা আমার চেয়ে
ধরেন 50 বা 60 বছরের জুনিয়র, 18 থেকে 40 ধরেন, তাদের সম্বন্ধে আমার বক্তব্য একটাই, যে তোমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখো। একটা কথা শোনার পরেই প্রথমে জিজ্ঞেস করবে এই লোক এই কথা কেন বলছে, ডক্টর হাশমি এই কথাগুলো কেন বলছেন, না বললে কি হতো না, বলার উদ্দেশ্যটা কি, উনি কি টাকা খেয়ে কথা বলছেন, উনি কি আওয়ামী লীগের দালালি করছেন, না বিএনপির, না জামাতের, না ভারতের, নিশ্চয়ই কারো না কারো দালাল। দালাল সত্যিই কি দালাল, প্রমাণ কোথায়, যা শুনবেন বাজারে সেটাই সত্য নয়। একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। আমি আমার স্বার্থে কোনো কথা বলছি না, এটা যদি মনে রাখেন তাহলে বুঝবেন আমি যেটা বলছি সিনসিয়ারলি বিশ্বাস করি বলেই বলছি। কিছুটা হলেও আমি লেখাপড়া করেছি, বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে আমি পড়াশোনা করেছি, বই পুস্তকও লিখেছি। সুতরাং আমি কিন্তু একেবারেই বহিরাগত কেউ নই, বাংলাদেশেই বড় হয়েছি, সেখানে 3টা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, 2টো পাবলিক একটা প্রাইভেট। তো আমি যে কথাগুলো বলছি একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিয়েন না। গালিগালাজ করেন, সেটা আপনাদের রুচির ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না। আমি দুঃখ পাই, কিন্তু আমি নিজের জন্য দুঃখ পাই না, জাতির জন্য দুঃখ পাই যে এমন স্ট্যান্ডার্ড কেন আমাদের, আমরা ভদ্রভাবে কারোর সঙ্গে কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। গণতন্ত্রের আদর্শ হচ্ছে যেটা ভুল হবে সেটা আমি বলবো, এতে তার ভালো লাগুক আর না লাগুক। যেমন এই এক সাংবাদিক ভদ্রলোককে ইউনূস সাহেব গ্রেপ্তার করেছেন, কিন্তু ইউনূস সাহেব নিজেই বলেছেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, আমরা এটাকে এতে কিছু মনে করব না, কিন্তু ভদ্রলোককে গ্রেপ্তার করে ফেলা হলো। এখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি ধর ধর মার মার কাট কাট, ধর বেটাকে, এই বেটা বাকশালী, এই বেটা ভারতীয়, এই বেটা জাতীয়তাবাদী নয়, ভারতের টাকা খায়, ইত্যাদি ইত্যাদি, কোনোটারই প্রমাণ নেই। তার দ্বিমত পোষণ করার যে অধিকার, সেই অধিকারটা আমরা কেউ দিতে চাই না। আমরা গণতন্ত্র করতে চাই, আমাদের কালচার যদি লিবারাল না হয় তাহলে লিবারাল ডেমোক্রেসি আসবে কি করে। আমি আপনাদের সামনে 3টা কারণ তুলে ধরছি কেন বিএনপি এই সিদ্ধান্তটা সঠিক, তারা কেন গেল না। একটা কিছু বললে কথা আপনার মাটিতে পড়বে না, ধরে ফেলবে। প্রথমে আসি সবচেয়ে নিচু কিন্তু সবচেয়ে কার্যকর কৌশল, উস্কানি ও অপমান। এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। উস্কানি অপমান দিলে এটা দিয়ে দেশে দীর্ঘস্থায়ী শান্তি, গণতন্ত্রের কথা বাদই দেন, আইনের শাসন বাদই দেন, আসবে না। ঢাকা মেডিকেলে আহত ওসমান হাদিকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের সঙ্গে ঝুমা নামে এক ছাত্রী কি আচরণটা করলো, পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, উদ্দেশ্য প্রণোদিত এবং ক্যামেরা ফ্রেন্ডলি অপমান, ক্যামেরার সামনে বসে। সেই জন্য বিএনপি নেতৃবৃন্দ ওই সভায় কেন যাবে যেখানে জামাতপন্থী এরা রয়েছে, জামাত ইসলামী কোনো প্রতিবাদ করেনি, নিন্দা করেনি, ওদের বহিষ্কার করেনি। এবং এই যে সাদেক সাহেব যে ব্যবহারটা করলো, কালকে আমি একটা ভিডিও করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে উপদেষ্টাকে হেরিয়ে করে টেনে নিয়ে এসে কতগুলো বক্তব্য দিল, ফালতু কথাবার্তা বলল ভারত থেকে হাসিনাকে নিয়ে আসতে হবে, এটা হোম মিনিস্টারের কাজ, উপদেষ্টার কাজ না। যাই, তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সবসময় ঘটে, কাউকে নাজেহাল করা, ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করে রাখা, তার বাড়ি মানে অফিস বাড়ি সব বন্ধ করে রাখা, এটা বহুবার ঘটেছে। ইদানিং তার মাত্রা অনেক বেশি। আমি যখন ছাত্র ছিলাম বা শিক্ষক ছিলাম তখন এই ধরনের ঘটনা ঘটেনি। ভাইস চ্যান্সেলরের অফিস বা বাড়ি ঘেরাও করার ঘটনা এটা হাসিনার আমল থেকে শুরু হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। রাজনীতি কিন্তু অপমান করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা আর বড় সংঘর্ষের জন্য তৈরি হওয়া, এটা রাজনীতি না। রাজনীতি শুধু মাইক ধরার নাম নয়, স্লোগান দিবেন, কথা এবং অশ্লীল স্লোগান, কি কি স্লোগান ছাত্ররাও দেয়, ছাত্রীরাও দেয়, বলেছি আমি মুখে আনতে পারবো না, এই ধরনের অশ্লীল কথাবার্তা দিয়ে ছাত্র ছাত্রীরা স্লোগান দিয়ে বেড়াচ্ছে। সুতরাং বিএনপি সেখানে গেলে বিএনপির ফাঁদে পড়ে যেত,
তাকে আরো নাজেহাল করতো বিএনপি নেতৃবৃন্দকে, এবং সেখানে গিয়ে তারা অপমানিত হয়ে ফিরে আসতো। এবং এটা মাহমুদুর রহমান সাহেব কি এটা গ্যারান্টি দিতে পারতেন, নিশ্চয়তা দিতে পারতেন যে এর ধরনের কিছু হবে না? নিশ্চয়ই দিতে পারেননি, কারণ তার সামনেই তাকে গিয়ে গায়ে হাত না দিলেও গালাগালি তারা করত। এই তথাকথিত সর্বদলীয় সভার মাঠ ব্যবস্থাপনা, বক্তৃতার তালিকা, মঞ্চ নিয়ন্ত্রণ সবকিছু ছিল জামাতপন্থী নেটওয়ার্কের হাতে। পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা ছিল ডেইসে উঠে বিএনপি বিরোধী বক্তব্য দেয়া এবং সব দল এখানে তাকে দায়ী করত, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা। বিএনপি কেন যাবে ওই ফাঁদে, এবং তারা কেন যাবে যেখানে সভাপতিত্ব করবেন একজন নির্দলীয় ব্যক্তি, মাহমুদুর রহমান। উনি যতই ভালো ব্যক্তি হন, উনার অধীনে তারা এই ওই মিটিং করে তার উনি শপথ গ্রহণ করাবেন। উনি তো বিএনপির একজন নেতা ছিলেন, খালেদা জিয়া তাকে মন্ত্রী বানিয়েছিলেন, এনার্জি অ্যাডভাইজার বানিয়েছিলেন। তার সামনে গিয়ে বিএনপির নেতৃবৃন্দ আনুগত্য জানাবেন এবং তার নেতৃত্বে একটা শপথ গ্রহণ করবেন, সেটা কি ধরনের ছেলেমি? এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। এই তারপরে একটা ব্যাপার আছে, রাজপথের নিয়ন্ত্রণ হারানো। রাজপথ ছাড়ি নাই, মানে রাজপথ ট্রাফিক বন্ধ করে দিয়ে আমরা স্লোগান দিচ্ছি, রাস্তা বন্ধ করছি, এটা হচ্ছে ডেমনস্ট্রেশনের ব্যাপার। কার কত মানুষ আছে এটা নিয়ে আসো। জামাত এই ব্যাপারে খুব পারদর্শী, যা আছে পটলা পুটলি নিয়ে সব হাজির করে দেয় রাস্তায়, এই দেখো আমাদের কত বড়। এর এক ধরনের ডিসপ্লে করা, শো ডাউন করা। তবে বিএনপি সেখানে গেলে, আমি যেটা বলছি, সংঘাতের কেন্দ্রবিন্দু হতো বিএনপি, আর জামাত হতো নিরপেক্ষ মধ্যস্থতাকারী। এই মধ্যস্থতাকারী নিরপেক্ষ এই নাটকে বিএনপি না গিয়ে খুব ভালো কাজ করেছে। সেজন্য আমি বলি বিএনপির ম্যাচুরিটি অনেক বেশি, এবং এই জন্যই মনে করি আপাতত বিএনপি ছাড়া আর কারো বাংলাদেশের কর্ণধার হবার কথা না, হওয়া উচিত না। শপথ বাক্য, নেতৃত্ব, এগুলো কিসের শপথ? বিচারকরা শপথ গ্রহণ করে খুনিকে জামিন দিয়ে দিচ্ছে। এই যে হাদির খুনিদেরকে জামিন দেওয়া হলো না, আসিফ নজরুল আইনমন্ত্রী, যে লোকের কাছে 2টা পিস্তল পাওয়া গেল, এত গুলি পাওয়া গেল, যে ডাকাতির আসামি, তাকে কোনো আদালত জামিন দেয় কি করে? সমালোচনা দেখছি আমি, বিএনপি পন্থী আইনবিদ ওদের জামিনের জন্য আবেদন করেছে, এটাও নিন্দনীয়। তবে সবচেয়ে বেশি নিন্দনীয়, উকিলের তো কাজ হচ্ছে ওকালতি করা, পয়সার বিনিময়ে কেস ফাইট করবে, এটা কোনো অনিয়ম না, এটা কোনো মানে বেআইনি ব্যাপার না। কিন্তু যিনি বিচারক, তাকে তো দেখতে হবে যে অস্ত্র আইনে যে ব্যাপারগুলো আছে, 2টো আনলাইসেন্স বন্দুক, পিস্তল এবং গুলি, এবং সে ডাকাতির এই অভিযোগে অভিযুক্ত নভেম্বর 2024 সালের ব্যাপার। আর 2025 ডিসেম্বরে সে হাদিকে তো প্রায় মেরেই ফেলেছিল, মারাটাই উদ্দেশ্য ছিল। সেখানে জামিন হয়ে গেল, ইউনূস সরকার কিছু করতে পারছে না। আমি প্রথম দিনই বলেছিলাম, শখানিক বিচারক, শখানিক পুলিশ অফিসার, শখানিক আর্মি অফিসার যদি ঝুলিয়ে দিতেন, শখানিক ব্যুরোক্র্যাট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ঝুলিয়ে দিতেন, উপজেলা কর্মী, তারপরে নির্বাহী অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা চোর, মানে কয়েকশো লোকের তো ফাঁসি হওয়া অনিবার্য ব্যাপার ছিল, যারা এই 1400 মানুষ এবং এর আগেও অনেক বেশি মানুষকে হত্যা করার কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা দায়ী ছিল, তাদের কোনো বিচার হয়নি। সুতরাং এই বিচারকেরও কোনো বিচার হবে না, উনি কেন জামিন দিলেন? এখন সর্বদলীয় ভাবে গ্রহণযোগ্য কোনো নেতা আছে বাংলাদেশে যাকে সবাই সম্মান করবে? নেই। সর্বজন স্বীকৃত কোনো অবসর বিচারপতি, নিরপেক্ষ নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি কেউ আছে কি? কেউ নেই। হয় ইনি এই পন্থী, নাহলে উনি ওই পন্থী, হয় উনি আওয়ামী পন্থী, নাহলে বিএনপি পন্থী, নাহলে জামাত পন্থী, নিরপেক্ষ কেউ নেই। তাহলে সর্বদলীয় এর ধরনের একটা মিটিং হবে কাদের নেতৃত্বে? কারা এখানে নিরপেক্ষ? নিরপেক্ষ না হলে তারা সেখানে কেন যাবে? কেননা আমার দেশ পত্রিকার সম্পাদকীয় লাইন যদি আমরা দেখি, তারা ধারাবাহিক ভাবে বিএনপি বিরোধী কথাবার্তা লিখে যাচ্ছে।
জামাতের ভাষা, জামাতের যুক্তি, জামাতের ন্যারেটিভের প্রতিধ্বনি শুনি আমরা আমার দেশ পত্রিকায়। বিএনপিকে বারবার সমস্যার অংশ হিসাবে বা মূল সমস্যা হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার রয়েছে। এমনকি বিএনপির টপ নেতৃবৃন্দের অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নাকি আওয়ামী লীগের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যে আওয়ামী লীগ, যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান এক রাখতে চেয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা চাননি, এটা একটা অপ্রিয় সত্য কথা আওয়ামী পন্থীদের জন্য। সেখানে বিএনপিকে সমস্যার অংশ বা প্রধান সমস্যা কেন বলা হবে? বিএনপি তো ভিকটিম, 2006 সাল থেকে তারা ভিকটিম। সেখানে জামাত ইসলামেরও একটা ভূমিকা রয়েছে এবং তারা পরে আবার হাসিনার সঙ্গে দালালি করলো, হাসিনা তাদেরকে খুব সুচতুর ভাবে ফাঁসি দিয়ে দিল, তাতেও জামাতের শিক্ষা হয়নি, এত নির্লজ্জ। যাই হোক, এখন তিনি শপথ বাক্য পাঠ করাবেন মাহমুদুর রহমান সাহেব এবং বিএনপির নেতারা তার নেতৃত্বে শপথ গ্রহণ করবেন। তাদের যদি ন্যূনতম আত্মসম্মান থাকে, কাণ্ডজ্ঞান থাকে, তারা সেটা করবেন, আমি হলেও করতাম। তারপরে ইতিহাস না জানার কারণে বারবার আমরা ভুল করি। 7ই নভেম্বর 1975 জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। কর্নেল তাহের তার গণবাহিনী, জাসদ, ক্যান্টনমেন্টের সৈনিক ভাইদের নিয়ে একটা মিটিং করলেন। সেখানে জিয়াউর রহমানকে ডেকেছিলেন ওই মঞ্চে গিয়ে অংশগ্রহণ করতে, কিন্তু জিয়াউর রহমান যাননি। তিনি জানেন সেখানে গেলে তার কর্নেল তাহের হয়ে যাবেন হিরো, উনি হবেন প্রধান এবং তার প্রতি আনুগত্য জানিয়ে জেনারেল জিয়াউর রহমান সেখানে যাবেন। জিয়াউর রহমান জানতেন কর্নেল তাহেরের যে রোল বিতর্কিত, উনি অনেক অফিসারের হত্যার ব্যাপারে তার সক্রিয় ভূমিকা ছিল, যে জন্য তার ফাঁসি হয়েছিল। সেখানে যাননি। বিতর্কিত জায়গায় বিতর্কিত ডিসিশন নিয়ে বিএনপি কেন যাবে? তাই বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায় যায়নি। সুতরাং এটাই প্রমাণ করে বিএনপি না যাওয়াটা তাদের পরিকল্পনায় আঘাত করেছে, তাই তারা বিএনপিকে গালি দিচ্ছে। আর যারা বলছেন বিএনপি সাহস দেখায়নি, তাদের বলছি সাহস মানে ফাঁদে পা দেয়া নয়। সাহস মানে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোথাও গিয়ে একটা কোনায় দাঁড়িয়ে থাকবে আর বড় রোল প্লে করবে যাদের চোঙ্গা ফোকার শক্তি বেশি। সুতরাং বিএনপির সিদ্ধান্ত কোনো আবেগের সিদ্ধান্ত নয়, এটা একটা হিসেবের রাজনীতি। আবেগ দিয়ে হবে না, হিসেব দিয়ে করতে হবে, এবং সেটাই একটা দলের বড় পরিচয়। শেষ কথা একটাই, বিএনপি ভুল করেনি, বিএনপি ট্র্যাপে পা দেয়নি, এবং ইতিহাসে বারবার আবার প্রমাণিত হলো যে দূরদর্শিতাই এখন শেষ পর্যন্ত বিজয়ী হলো। এটা ইন দ্য লং রান বিএনপির পক্ষে যাবে। যেমন জামাত ইসলামীকে যদি আমি উদাহরণ হিসেবে আনি, যেখানে জামাত থাকবে সেখানে বিএনপি যাবে কেন? কেন যাবে? একটা ফ্যাসিস্ট এন্টিটি যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এখন তারা যতই ধোলাই দেখ, জামাত যে কতটা ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে গেছে, মেজর আখতারুজ্জামানের মতো মানুষকে তারা সদস্য বানিয়েছে। মেজর আখতারুজ্জামান, তার অনেকগুলো ভিডিও টেপ আছে ইউটিউবে, দেখলেই বুঝবেন জামাতকে যে কিভাবে গালিগালাজ করছেন। 71-এর রাজাকার, দেশদ্রোহী, বাংলাদেশ বিরোধী, সেখানে গিয়ে উনি হাত মিলাচ্ছেন। এবং জামাতের যে পুরনো কনস্টিটিউশন ছিল সে অনুযায়ী একজন ব্যক্তিকে তারা সদস্যপদ দিতে পারে না যদি না তিনি দলের সঙ্গে কিছুদিন সংশ্লিষ্ট থাকেন রফিক হিসাবে, বন্ধু হিসাবে, তারপরে রুকন বা সদস্য হবেন। ওগুলোর ধার ধারছে না জামাতের নব্য জাসদি নেতৃবৃন্দ। তো জামাতের সঙ্গে বিএনপির তো কোনো সম্পর্ক থাকতে পারে না। জামাত হাসিনার সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে সেই 91 সাল থেকেই তারা আন্দোলন নেমেছে, এরশাদের নিয়ন্ত্রণ, এরশাদের নির্বাচন করেছে। হাসিনা উত্তর বাংলাদেশে যেটা ঘটছে, মানে আমরা যেটা করি এক্সট্রিমে চলে যাই, ভারত বিরোধী থেকে পাকিস্তানপন্থী হয়ে যাওয়া, এটা কোনো ভালো লক্ষণ নয়। পাকিস্তানিরা যে মানুষ হত্যা করেছে
নিরপরাধ মানুষ হত্যা করেছে মেশিন গান দিয়ে, তারা নিরপরাধ শত শত হাজার হাজার মহিলাকে ধর্ষণ করেছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে আমরা নির্দোষ বলে দিচ্ছি। বুদ্ধিজীবীদের হত্যা করেছে 14 ডিসেম্বর, বলছে ভারতীয় সেনাবাহিনী করেছে। ভারতীয় সেনাবাহিনী 14 ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করেনি, এবং যারা রাও ফরমানের ডায়েরিতে যে নামগুলো ছিল তাদের অনেকেই কিন্তু ওই 14 ডিসেম্বর তাদেরকে হত্যা করা হয়েছিল। ডক্টর ফজলে রব্বি একজন, এরকম আরো কয়েকটা নাম ছিল, মনির চৌধুরী একজন, এরকম এরকম অনেকগুলো নাম ছিল রাও ফরমানের ডায়েরিতে। এখন বলছে না না সব, এখন একজন ইউটিউবার বলছেন 16 ডিসেম্বর কোনো বিজয় দিবস না। এটা কোন দিকে যাওয়া, মানে এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিম। 16 ডিসেম্বর ভুলে যেতে হবে, 26শে মার্চ ভুলে যেতে হবে, এই 5ই অগাস্ট নাকি আমাদের স্বাধীনতা দিবস। 5ই অগাস্ট স্বাধীনতা হলে আমরা ওই 16 ডিসেম্বর কি হলো, 26শে মার্চ কি হলো? আমি তো বলবো আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 14ই অগাস্ট 1947। পূর্ব পাকিস্তান তো পরাধীন ছিল না, বৈষম্য হয়তো ছিল, কিন্তু যাই হোক সবকিছু ধুলে মুছে দিয়ে 5ই অগাস্ট থেকে আমরা সব শুরু করব, এটা তো হয় না। এই একটা এক্সট্রিম কথাবার্তা। সুতরাং এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই যে দল হিসাবে একমাত্র বিএনপি বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। কারণ বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, লিবারালটাকে যদি কেউ মনে করে একটা 4 লেটার ওয়ার্ড, খারাপ জিনিস, তাহলে তাদের সঙ্গে তর্কের বা আলোচনার কোনো অবকাশ নেই। যারা জানেন না যে সেকুলারিজম বা লিবারাল ডেমোক্রেসি এটা একটা ভালো জিনিস, লিবারাল হওয়াটা কোনো অন্যায় না। আপনি ইলিবারাল হয়ে কোনো লিবারাল সরকার কায়েম করতে পারবেন না। লিবারাল সরকার যদি না থাকে তাহলে মানুষের জীবনের, তার সম্মানের, তার মর্যাদার কোনো নিশ্চয়তা থাকে না। তার সম্পদ, তার ইজ্জত, এগুলো যদি ইলিবারাল সরকার যদি আসে, একটা ডিক্টেটরিয়াল সরকার যদি আসে যাদের অঙ্গুলি হারে চলবে, এই ধরনের ইসলাম আমরা চাই, এই ধরনের চাই না, অমুক মুরতাদ তমুক কাফের। ডক্টর মুরসি যেটা করেছিলেন মিশরে, ঠিক ওই ধরনের পরিকল্পনা করছে জামাত ইসলামী, যে যাই হোক ধামাচাপা দিয়ে যারা জামাত সমর্থন করছে তারা কিন্তু বোঝে না, তাদেরকে বলে দেওয়া হচ্ছে এই এত আওয়ামী লীগ ছিল ক্ষমতা, জাতীয় পার্টি ছিল, বিএনপি ছিল, এখন আপনার দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে দেখেন আমরা কি করি। তারা যে দেশটাকে মিশরের কাছে নিয়ে যাবে, এবং শীঘ্রই যে জামাত ক্ষমতায় আসলে পশ্চিমা স্যাংশন আসবে এবং তাতে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যয়ে পড়বে, সেটা আপনাদের চিন্তা করতে হবে। এনসিপি ইম্যাচিওর কিছু ছেলেপেলের দল, তারা আজ একটা কথা বলে কাল আরেক কথা বলে, তাদের হুমকি দামকি। একজন তো বলে, হাসান আব্দুল্লাহ বলল বেশি বাড়াবাড়ি করলে ভারতের কাছ থেকে আমরা তাদের 7 সিস্টার্স কেড়ে নেব। মানে উম্মাদের মতো কথাবার্তা, এতই শক্তি তাদের। এখন অল্টারনেটিভ কি আছে? আওয়ামী লীগ মোটামুটি নিষিদ্ধ, তাহলে বিএনপি ছাড়া কাদের দেবেন? জাতীয় পার্টিকে দেবেন, যারা হাসিনাকে সঙ্গে দাঁড়াই করেছিল। সুতরাং জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, আর তাদের চাইতে বিএনপির ক্রেডেনশিয়ালস শুধু ভালো না, অনেক বেশি ভালো। কিন্তু ভারতপন্থীরা কিন্তু বিএনপিকে আঘাত করার জন্য তারা দেখেন না কিভাবে সালাউদ্দিন সাহেবকে বদনাম করছে যে রয়ের এজেন্ট। এগুলো আমরা বহুবার আলোচনা করেছি, এগুলোর ভিতরে কোনো সত্যতা নেই। তারেক রহমান সম্বন্ধে কত রকম সত্তা, মানি লন্ডারিং কত কিছু বলেছে, কিন্তু তিনি কিন্তু একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে দেশ ছেড়েছিলেন। সুতরাং একই অপরাধের জন্য যখন বিচার হয়ে যায় একজনের, তাকে আবার 2 বার বিচার করা যায় না। হাসিনা করতে পারে, হাসিনার আমাদের সম্ভব, কিন্তু আইনের শাসন যেখানে থাকবে সেখানে এটা করা যাবে না। সুতরাং তারেক রহমান নির্দোষ, সালাউদ্দিন সাহেবও নির্দোষ, কোনো ভুল প্রমাণ, তার অভিযোগ প্রমাণিত হয়নি। গুজব দিয়ে বলছেন এই যে দেখেন, এই যে দেখেন এত বড় বাড়িতে থাকে রয়ের এজেন্ট। এই ধরনের ফালতু কথাবার্তা দিয়ে বাংলাদেশের রাজনীতি আবেগ দ্বারা পরিচালিত হচ্ছে। আমি বিএনপির ভেতরে সে আবেগ দেখছি না। তারা এক ব্যক্তি, তারা অবজেক্টিভলি যুক্তি দিয়ে কথাবার্তা বলছেন, সেজন্য আমি পছন্দ করি। তবে তাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে, সেগুলো আমি অন্ধভাবে সমর্থন করব না, করি না।
এবং কোনোদিন করিও নাই। সুতরাং যখন সত্য কথা বলার দরকার হবে, আমি মনে করি নির্মম ও অপ্রিয় সত্য কথা জনপ্রিয় মিথ্যার চেয়ে লক্ষ গুণ উত্তম। এতে আমার জনপ্রিয়তা কমে যাক, ভিউইং কমে যাক, তাতে আমি দুশ্চিন্তাগ্রস্ত নই। আপনাদের অনুরোধ করছি আমার অনুষ্ঠানটা আপনারা শেয়ার করবেন। লাইক মাইন্ডের লোকের কাছে একজন যদি 10টা করে শেয়ার করেন তাহলে আমি ধন্য হব, কিন্তু আমি মিথ্যা বিক্রি করে আমি জনপ্রিয় হতে চাই না। যে কথাগুলো শুনলে লোকে নারাজ হবে। এই জামাত ইসলামের হাজার হাজার লোকজন অনুষ্ঠান দেখতো আমার, এখন দেখে না। তারা আমাকে জানে জামাত বিরোধী। তাদেরকে খুশি করার জন্য কি আমি মিথ্যা কথা বলবো? যাদেরকে আমি ফ্যাসিস্ট বলে জানি, গবেষণা করে লেখাপড়া করে বই পুস্তক পড়ে, তাদেরকে আমি কি বেনিফিট অফ দ্য ডাউট দেবো যে না না জামাত হয়তো এখন গণতন্ত্রে বিশ্বাস করে? জামাত কোনো গণতন্ত্রে বিশ্বাস করে নাই।